নুসরাতের ঠান্ডা লেগেছে ভয়ঙ্কর। শরীর মোটা কাঁথা জড়িয়ে ঘুরছে। গতকাল রাত 2টোর সময় গোসল করেছিল তারা সবাই মিলে। নাজমিন বেগম বাড়িতে ঢুকতেও দেননি রাতে। বালিশ আর মাদুর হাতে ধরিয়ে দিয়েছিলেন। সারা রাত শাস্তি পাওয়ার সাথে মোবাইলও হাতে পায়নি কেউ। মোবাইল চেক করার সাথে কথা সবাই মোবাইল চেক করার কথা সবাই ভুলে বসেছে। ইসরাত সকাল থেকে চোখে অন্ধকার দেখছে, নাক টেনে টেনে হাঁটছে। চোখ দুটো ভীষণ জ্বালা করছে জ্বরের প্রকোপে। হঠাৎ হঠাৎ চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। মোমো সারা সকাল ধরে ঘুমোচ্ছে। একবার সোফায় ঘুমোচ্ছে, একবার ডাইনিং টেবিলে মাথা রেখে ঘুমোচ্ছে। যেদিকে যাচ্ছে ঘুমোচ্ছে। আবার অলস সকাল এমন কাটলো। ধীরে ধীরে সবাই ঠিক হলেও নুসরাত হলো না। সে এই সর্দির মধ্যে ঠান্ডা গলায় পানির বোতল নিয়ে ঘুরছে। কথার সাথে হাজারটা হাঁচি দিচ্ছে ছাগলের মতো। নাজমিন বেগম পানির বোতল টেনে নিতে পারেননি। ঘাড়তাড়া করে ঠান্ডা আইসযুক্ত পানি খাচ্ছে। তার নাকি প্রচুর গরম লাগছে, গলা শুকাচ্ছে একটু বেশি। সৈয়দ বাড়ির দুজন নবাবজাদা নাকি অসুস্থ হয়ে বিছানায়। তাই সকাল থেকে এই বাড়িতে দেখা নেই তাদের। এত অসুস্থতার মধ্যে নুসরাতের পটর পটর বন্ধ হয়নি। নাকে নাকে কথা বলছে, সাথে চোখের পানি মুছছে। কথা বললেই তো চোখ দিয়ে পানি বের হচ্ছে। নাকি কিছু একটা হচ্ছে তার, সেটা কাউকে বলে বোঝাতে পারছে না। হাতে নিজের পুরনো ছেঁড়া ফাটা গেঞ্জি নিয়ে ঘুরছে। ইশরাত পাশে বসে শব্দ করে নাক টেনে সর্দি পরিষ্কার করছে। এত অসুস্থতার মধ্যেও মুখ বন্ধ হচ্ছে না নুসরাতের। কথা বলে বলে শুধু চোখ মুছছে। ইশরাত নুসরাতের এই জ্বালা 1 ঘন্টা বসে সহ্য করলো। এত নাক টানার শব্দে আর নাকি সুরে কথা বলা শুনে মাথা ধরে গেল ইশরাতের। তাই নুসরাতকে ঠেলে সরিয়ে আরাম করে শুয়ে পড়ল। নুসরাত এতিমের মতো মুখ বানিয়ে বাড়িতে ঘুরতে লাগলো। মমতাকে খুঁজে পেল না কোথাও। একটু কথা বলা যেত যদি খুঁজে পেত। কোথায় পড়ে ঘুমাচ্ছে আল্লাহ ভালো জানে। নাজমিন বেগমের আশপাশে গেল না আজ আর জ্বালাতে। ইরহাম আর আহানটাও আসেনি আজ তাদের বাড়িতে। তাই নুসরাত নিজে কাঁথা মুড়ি দিয়ে বের হলো বাড়ি থেকে, শিকদার বাড়িতে যাওয়ার জন্য। কপাল পর্যন্ত ঢাকা হুডি পরে কাঁপতে কাঁপতে গিয়ে কলিং বেল বাজালো। সৌরভী এসে গেট খুলে দিয়ে নিয়ে গেল ভেতরে। নুসরাত ভেতরে প্রবেশ করতেই দেখা হলো আরমানের সাথে। ছোট্ট শব্দে জিজ্ঞেস করলো, কেমন আছেন? এইটুকু জিজ্ঞেস করে আলগোসে চলে গেল ভিতরে। উত্তর জানার প্রয়োজন বোধ করলো না। আরমানও এতে কিছু মনে করলো না। এই মেয়ে এরকমই করে সেটা তার জানা। তাই মনে কোনো ক্লেশ না রেখে সে নিজেও চুপচাপ বেরিয়ে গেল বাড়ির বাহিরে। নুসরাত সৌরভীর রুমে ঢুকে চিৎপাটাং হয়ে শুয়ে পড়লো। এইটুকু রাস্তা হেঁটে আসায় হাঁপিয়ে উঠেছে। নুসরাতের কপালে হাত দিয়ে তাপমাত্রা পরীক্ষা করলো সৌরভী। অস্বাভাবিক গরম কাটা। তারপর বকে উঠলো, এই অসুস্থ শরীর নিয়ে আসছিস কেন এখানে? আমাকে বললেই তো আমি চলে যেতাম। নুসরাত বালুর বস্তার মতো পড়ে রইল বিছানায়। ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলল। সৌরভী বুঝলো না, তাই কান পাতলো গিয়ে নুসরাতের ঠোঁটের কাছে। নুসরাত বলল, আবারও বলল, মোবাইলটা দে শালি। কথা শেষ করে নাক পরিষ্কার করলো। নাক পরিষ্কারের জিনিসটা দিয়ে চোখ মুছে নিল। সৌরভী কোনো প্রশ্ন ছাড়াই গিয়ে নিয়ে আসলো নিজের ফোন, আলগোসে বাড়িয়ে দিল নুসরাতের কাছে। কোনো প্রকার তিরুক্তি না করে সুধায়, মোবাইল দিয়ে কি করবি? নুসরাত নাকি সুরে বলে উঠল, জীবনটা পাংশা হয়ে আছে। একটু রসকস আনার জন্য আজমল আলীর নাতিকে কল দিচ্ছি। সৌরভী বিরক্তিতে চবর্গীয় শব্দও মুখ দিয়ে বের করলো। বলল তো, বেচারাকে জ্বালাবি কেন? বেচারা তোর কোন বাড়া ভাতে ছাই দিয়েছে? নুসরাত নাক ফুলিয়ে চেয়ে শব্দ করে নাক মুছলো। কথা বলতে পারছে না এই সর্দি বিশিষ্ট নাকের জন্য। নাকি কণ্ঠে বলল, চুপ বেটি, তোর এত ধরছে কেন? আবার বলিস না পছন্দ টছন্দ করিস ওই বেটাকে। নুসরাত তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলো। চোখ দুটো সরু করে পরখ করে নিল সৌরভীকে। সৌরভী শব্দ করে শ্বাস ফেললো, বলল, যা ইচ্ছে তোর তাই কর, আমি এতে নাই। নুসরাত কথার ভেতর থেকে থামোজ থামচাপ দেখালো। আরো নাম্বারে ডায়াল করলো। প্রথমবার ফোন দেওয়ার পর রিং হতে হতে কেটে গেল। আবার কল দিল, আবারও একই রকম হলো। আবারও দিল, আবারও সেম কাজ হলো। নুসরাত হেরে না গিয়ে লাগাতার কল দিতে থাকলো। আরুষ তারপরও ধরলো না। দশমবারের মতো কল দিতে আরুষ ফোন ধরলো। নুসরাত খেয়াল করলো না সেটা। মনে করলো এবারও কাট করে দিবে। তাই আবারও কল দিতে উদ্যোগী সে। নুসরাতের চিন্তায় ভাটা পড়লো শক্ত কণ্ঠের চিৎকারে। ফোনের ওপাশ থেকে ভেসে এলো গুঁড়ো গম্ভীর সুরে কয়েকটা স্লাস। যাক কোথাকার!
কল পিক করছি না, তারপরও কেন লাগাতার কল দিচ্ছিস? ডু ইউ ফাকিং ওয়ান্ট টু মেরি মি অর হোয়াট? যে এভাবে কুত্তার মতো পিছু লেগেছিস? আরুষের ক্রোধান্বিত সুরে চিৎকারে সৌরভীর চোখ মুখ অন্ধকার হয়ে গেল। নুসরাত চোখ খিচে হেসে দিল সামান্য, তারপর পিপি করে কল কেটে গেল। নুসরাত নতুন উদ্যোগে ফোন দিল আবার। ফোন কানে লাগিয়ে মুখ কুচকে ফেলল। সৌরভীর দিকে অক্ষিপট ঘুরিয়ে বলে উঠল, ব্লক করে দিয়েছে। আর কোনো নাম্বার আছে? সৌরভী বলার পূর্বে নুসরাত ফোন ঘেটে অন্য সিম দিয়ে কল লাগালো। প্রথমবার রিং হতেই কল পিক হলো এবার। নুসরাত সামান্য অবাক হলো এতে। তাছাড়া ওপাশ থেকে এখন পর্যন্ত টু শব্দটি আসেনি। নুসরাত নাক ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়ে ন্যাকি সুরে ডেকে উঠল, হ্যালো জানেমান। আরো শান্ত আওয়াজ ভেসে এলো, হু? নুসরাত থমকালো সামান্য ক্ষণের জন্য, অতঃপর শুধালো, প্রেম করবেন? অরস পুরো ঠোঁট নাড়িয়ে গম্ভীর গলায় উত্তর দিল, আপনি হলে আলহামদুলিল্লাহ বলতে দ্বিরুক্তি করব না। প্রেম কি আর জিনিস? নুসরাতের চোখগুলো দেখার মতো প্রকট হয়ে গেল। যে কেউ দেখলে বলবে অক্ষিকোটরের ভেতর থেকে বের হয়ে আসবে। মোবাইল মিউটের ফেলে সৌরভের দিকে তাকিয়ে বলল, ভাই কেন রিয়াক্ট করতেছে না? ফ্ল্যাট চালিয়ে যাব? সৌরভ এবার নড়ে চড়ে বসলো, বলল, বলে উঠলো, স্পিকারে দে। নুসরাত যতক্ষণ চুপ পর্যন্ত চুপ ছিল, লোকটাও চুপ ছিল। কল আনমিউট করে গলা খাকারি দিল। নাক টেনে বলে উঠলো, জানেমান খাবার খাইছো? আপনাকে ছাড়া কিভাবে খাবার খাবো জানেমান? তাই আপনার অপেক্ষায় বসে আছি। আপনি এসে মুখে তুলে খাবার খাইয়ে দিবেন, তারপর খাবার খাবো। তার আগে আমার গলা দিয়ে একটা দানা পানিও নামবে না বউ। নুসরাতের চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। সৌরভের দিকে চোখ উল্টে তাকালো। কল মিউট করে সৌরভের দিকে চেয়ে বলে উঠলো, এরে পাগলে ধরছে, বউ ডাকছে। এর মধ্যে আরুষের গলা ভেসে আসলো, জানেমান কথা বলছো না কেন? নুসরাত দাঁতে দাঁত চেপে নাকি সুরে শুধায়, প্রেম কয়টা করছেন আপনি? আরুষ গম্ভীর গলায় বলল, প্রেম অনেকগুলো করেছি, সেগুলো না হয় তোলা থাক, একদিন আপনাকে আদর দিতে দিতে বলবো। নুসরাত শোয়া থেকে উঠে বসলো। তার অতিরিক্ত রাগ লাগছে, সাথে গরম লাগছে। সৌরভকে ইশারা করলো এসির পাওয়ার কমিয়ে দিতে। কাঁথা শরীর থেকে ছুঁড়ে দূরে ফেললো নুসরাত, শুধালো, জানেমান বিয়ে করবে না আমায়? আরুষ ধারালো চোরালে হাত বুলিয়ে নিয়ে অত্যন্ত শীতল কণ্ঠে বলে উঠলো, কেন নয়? তার আগে এটা বলুন, শিকদার বাড়িতে এসে আপনাকে লাথি মারবো নাকি মোবাইলের ভেতর থেকে লাথি মারবো? সৌরভী বিছানায় মুখ চুপে হেসে ফেললো। নুসরাত বলল, আপনাকে আগে আমি লাথি মারবো? তুই আগে বল কয়টা প্রেম করেছিস? আরুষ কৌতুক করে বলল, তোকে বলতে বাধ্য নই, কি করবি তুই? নুসরাত রেগে মেগে বিছানার মধ্যে উঠে দাঁড়ালো, প্রায় লাফ মেরে উচ্চ শব্দে চিৎকার করে বলে উঠলো, আমিও তোকে লাথি মারবো বদমাইশ কোথাকার! থাপড়িয়ে গাল ফাটিয়ে ফেলবো বেয়াদব! কিছু বলছি না বলে মাথায় চড়ে বসেছো? আমি তোর মাথার উপর উঠে ঢোল বাজাবো, তুই আটকাবি আমায়? আরস রাগের দাবানলে পিষ্ট হয়ে গা থেকে ঝরে পড়লো জল গা থেকে ঝরে পড়লো শ্বেত জল। নিমিষেই পুরুষালী ষষ্ঠ পিঠ ঘেমে জবজবে হয়ে উঠল। গলার নীল রগ গুলো ফুলে ফেপে উঠল রাগের তোপে। শ্বাস চলাচলের গতি দ্বিগুণ হলো। শক্ত হাতের তালু দিয়ে রেলিং এর চেপে ধরে নিজের অস্বাভাবিক রাগ নিয়ন্ত্রণ করার বৃথা প্রয়াস চালালো। দাঁতের মাড়ি চেপে ধরে বলে উঠল, শাট ইয়োর ফাকিং রুড মাউথ অ্যান্ড স্টপ ইয়েলিং লাই আ বাস্টার্ড। If you make one more sound, I swear I will slap you so hard your teeth will fly out of your mouth. নুসরাতের চোখ বড় বড় করে নিল। কত বড় সাহস তার! দাঁত নাকি থাপ্পড় মেলে ফেলে দিবে। এটার সাথে সংসার করবে না সে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য প্রায় নুসরাত চিৎকার করে উঠে বলল, তোর সাথে আমার এখানেই সব শেষ। তুই কুত্তা, তুই পাঠা, তুই গরু, তুই মেয়েবাজ। বউ থাকতে অসংখ্য প্রেম করিস, লজ্জা লাগে না তোর? বদমাইশ নির্লজ্জ! তোর সংসার আমি করব না পাঠা। আরস নিজেও রেগে গেল। সামনে পেলে বেয়াদবের বাচ্চাটাকে কয়েকটা লাগিয়ে দিত সে। আজকাল মুখ চলছে অনেক বেশি। ফোন কানে লাগিয়ে চোখ মুখ ফ্যাকাশে করে বের হলো রুম থেকে। এক হাত প্যান্টের পকেটে পুরে বাবার রাবার বল পকেট থেকে বের করে এনে মুঠোর মধ্যে চেপে ধরলো। ফোন কানে চেপে করিডর পার হতে হতে চূড়ান্ত রাগী কণ্ঠে আওড়ালো, সে ওয়ান মোর ফাকিং ওয়ার্ড নুসরাত নাসির অ্যান্ড আই সোয়ার আই উইল
fucking brew you alive. Let that shit sink deep into your head. নুসরাত নিজেও দ্বিগুণ তালে চিৎকার করে উঠল। এবার তো এটা চূড়ান্ত, তোকে আমি ডিভোর্স দিব 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 দিব। তোর সাথে সংসার আমি করব না। আটকাতে পারলে আটকে দেখা। আরো সিঁড়ি বেয়ে দুটো পায়ে নামলো। খ্যাপাটো নয়নে ড্রয়িং রুমে একবার চোখ বুলিয়ে নিয়ে সবাইকে না দেখার মতো করে বেরিয়ে আসলো বাড়ি থেকে। রাগত রাগের ঘনত্ব এত বাড়লো আরুষের দন্ত কপাটির একটার চাপে অন্যটা প্রায় ভেঙে যাওয়ার মতো হলো। কিরমিরিয়ে বলে উঠলো, এখনো সময় আছে তোর এই ফাকিং মুখ সামলা। আমার রাগ কিন্তু মাথায় চড়ে বসেছে, আছাড় মেরে দুনিয়া থেকে তুলে দেব। তোকে আছাড় মেরে তোর মাথা ফাটিয়ে ফেলবো। ফোন রাখ শালা, তোর সাথে সংসার এখানেই শেষ। ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, বদমাইশ লুচ্চা পাঠা কোথাকার, সাইন করে দিবি। তোকে ডিভোর্স দিয়ে আমি আরেকটা বিয়ে করব। তুই শুধু বসে বসে দেখবি আর আঙ্গুল চুষবি। নুসরাতের কথা শুনে কি বলবে বুঝে উঠতে পারলো না। রাগে উঠলে তার মাথা ঠিক থাকে না। নুসরাতের উদ্ধত্ততা সে মেনে নিতে পারলো না। নিজেও চিৎকার করে বলে ওঠে, আল্লাহর কসম করে বলছি নুসরাত নাসির, পরের জন্মে বলে যদি কিছু হয় তাহলে তোর মতো বেয়াদব অবাধ্য অভদ্র মহিলাকে আমি বিয়ে করব না। নুসরাত দমে যাওয়ার পাত্রী নয়। সে ফোনের অপাশ থেকে গলা ফাটিয়ে চিৎকার করে বলে উঠল, আমি মরে যাচ্ছি আপনাকে বিয়ে করার জন্য। ফোন রাখ শালা, আর লিখে নে, দুদিনের ভিতর আমি বিয়ে করব তোর সামনে বসে, তারপর আমার জামাইকে তুই দুলাভাই ডাকবি। নুসরাত আরুষকে ফোন রাখার কথা বলে নিজের মুখের উপর ফোন কেটে দিল। আরুষের রাগে ঘি ঢালার মতো কাজ করলো নুসরাতের মুখে দ্বিতীয় বিয়ের কথা শুনে। সে কি সত্যি বলেছে নাকি ওই কথা রেগে গিয়ে বলেই হয়তো বলেছে, কিন্তু ওই বেয়াদব মহিলার মুখে মুখে তর্ক করার বদ অভ্যাস কখনো যাবে না। আজ একটা উচিত শিক্ষা দিয়ে আসবে সে। সৈয়দ বাড়ির ফটক থেকে বের হয়ে আসলো বড় বড় পা ফেলে। কানে তখনও ফোন লাগানো, বেমালুম ভুলে বসেছে সেটা। নুসরাত ফোন কেটেছে তার মুখের উপর, এটা ভাবতেই আরুষের রাগ বাড়ছে তরতর করে। কত বড় সাহস তার মুখের উপর ফোন কাটে। আরুষ ফোনটা শক্ত হাতে চেপে অন্য হাতে নাক ঘষলো। কয়েকবার ঘষলো এরকম করে। কিঞ্চিৎ কাল অতিবাহিত হতেই নাকের ডগায় খসখসে অনুভব হলো। এরপর চালাপুরা শুরু হলো। নাকের ভেতর চাপ অনুভব হতেই হাত দিয়ে নাকের ডগায় স্পর্শ করলো আরুষ। সামান্য ঘষে হাত চোখের সামনে আনতেই বিরক্ত হলো। নাক কুঞ্চিত করলো। মুখ দিয়ে নিচু স্বরে ধ্বনিত হলো, নাও দিস ব্ল্যাকিং ব্লাড হেডস টু স্টার্ট কামিং আউট। হোয়াট দ্য হেল ইয়ার। আরো দু একবার হাতের তালু দিয়ে নাক ঘষলো শক্ততার সাথে। চোখে অন্ধকার দেখলো, সাথে মাথা ঘুরে উঠলো। আরস পাত্তা দিল না। তার মাথায় আজ দ্বিগুণ চড়ে বসেছে আগুন। এই বেয়াদবটাকে কয়েকটা না দিলে এর কাচের মতো চলা জিহ্বা বন্ধ হবে না। শিকদার বাড়িতে যেতে যেতে নাক এমন ভাবে হাতের তালুতে ডললো, নাকটা লাল টকটকে হয়ে গেল। হাতের রাবার বলটা দূরে ছুঁড়ে ফেললো রাগে। এটা কোনো কাজের না। সামান্য পরিমাণ রাগে রিফিল আসেনি এত প্রচেষ্টা করার পর। শিকদার বাড়ির গেট খুলে দাঁড়িয়েছিলেন নিজাম শিকদার। আরুষকে দেখে এগিয়ে আসলেন কথা বলতে। আরুষ কোনো কথা কানে নিল না। ধূপধাপ পায়ে এগুলো বাড়ির ভেতরে। অচেনা একটা বাড়িতে কোনো দিকে না তাকিয়ে লাফিয়ে লাফিয়ে ঢুকে গেল। নিজাম শিকদার তবদা খেয়ে দাঁড়িয়ে রইলেন বাড়ির সামনে। ছেলেটা তাকে এমন ভাবে অদেখা করে গেল যেন সে এখানে দাঁড়িয়েই নেই। তার বাড়িতে ঢুকে গেল সুরসুর করে তাকে রেখে। অবাক হয়ে যখন নিজাম শিকদার চেয়ে রইলেন আরুষের যাওয়ার দিকে, ঠিক তখনই বাড়ির ভেতর থেকে আসলো বিকট শব্দ। নিজাম শিকদার দৌড়ে গেলেন ভেতরে। ড্রয়িং রুমের উপস্থিত হতেই কানে আসলো নুসরাত আর আরুষের তর্কাতর্কি। নিজাম শিকদার চিৎকার অনুসরণ করে এসে উপস্থিত হলেন সৌরভীর রুমের সামনে। ভেতরে ঢুকে পরিবেশ পরিলক্ষণের পূর্বেই তার মুখের উপর ধূপ করে দরজা লাগিয়ে দিল আরশ। সৌরভীর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে শুধালেন, কি হয়েছে? সৌরভী শাক করলো। অতঃপর দুজনকে ফুল পায়ে ভেসে দেওয়ার জন্য নিজের দাদা নামক লোকটাকে টেনে নিয়ে চলে গেল দোতলার দিকে। এই লোক এখানে থাকলে আরো ভেজাল করবে, তাই এই মুহূর্তে ওনাকে নিয়ে যাওয়া উত্তম। আরস ধূপধাপ পায়ে রুমে ঢুকতেই নুসরাত হকচকালো। সে মনে করেনি আলস চলে আসবে। শিকদার বাড়িতে অতিরিক্ত রাগে চিৎকারে কপালের ঘাম জমা হয়েছে দুজনের। শ্বাস ফেলছে দুজনেই ঘন ঘন। আরস তখন নাকের রক্ত মোছার জন্য এখনো লেগে আছে চারিদিকে ছড়িয়ে। সরু নলি দিয়ে মৃদু রক্ত বের হচ্ছে নসারন্ধ্রের ভেতর থেকে।
আরো সৌরভের দিকে না চেয়ে হাত দিয়ে চুটকি বাজালো। তারপর ইশারা করলো রুম থেকে বের হওয়ার জন্য। সৌরভী কোনো প্রকার বাক্য ব্যয় না করে নিঃশব্দে বেরিয়ে পড়লো রুমের বাইরে। আরুষ দুটো হাতে দরজার সিটকিনি লাগালো। অতঃপর খ্যাপাটে চোখে নুসরাতের দিকে এগিয়ে যাবে। নুসরাত সতর্কতা জারি করলো, এক পা আগাবি না। আরুষ কথা কানেই নিল না। নুসরাতের কথা না শোনার ভান করে চুপচাপ পা বাড়ালো বিছানার দিকে। নুসরাত তখন রাগে বিছানায় দাঁড়িয়ে আরুষের সাথে চিৎকার করে কথা বলছিল, এখনো পর্যন্ত বিছানার মধ্যে দাঁড়িয়ে। আরুষ হেঁটে এগিয়ে গেল বিছানার কাছে। নুসরাত পেছনে সরার পূর্বে নিজের বলিষ্ঠ এক হাত দিয়ে মেয়েলি পিঠ পেঁচিয়ে ধরলো। অতঃপর একটানে বিছানার উপর থেকে কোলে তুলে নিল। নুসরাত চোখ গোল গোল করে তার পানে চাইতেই আরুষের শান্ত চোখের সাথে চোখাচোখি হলো। চোখ স্থির রেখে আলগোছে নুসরাতের পিঠ থেকে নিজের হাত সরিয়ে নিল। ব্যালেন্স হারিয়ে তখনই ধূপ করে মাটিতে পড়ল নুসরাত। মেঝেতে পড়ে কোমরে ব্যথা পেল। অস্বাভাবিক ব্যথায় কুকিয়ে উঠলো কোমর চেপে ধরে। এক হাতে ভর দিয়ে উঠে বসলো নুসরাত। চিৎকার করে উঠলো গলা ফাটিয়ে। আরুষ দাঁত কিরমিরিয়ে নিজের রাগ সামলানোর বৃথা চেষ্টায় রক্ত হতে নাকের সরু দ্বারা সুরসুর করে লাল তরল গড়িয়ে পড়ল। বিরক্তির সাথে তা আবার মুছত হাতের তালুতে। নুসরাতের দিকে কিছুক্ষণ লাল চোখ দিয়ে চেয়ে একটানে বসা থেকে দাঁড় করালো। ফিরেও দেখলো না হাতে ব্যথা পেয়েছে কিনা। আরুষের হঠাৎ এমন আক্রমণে নুসরাতের মাথা ঘুরে উঠল। কোমরের ব্যথায় আর হাতের ব্যথায় মুখ কুচকাতেই ঠাটিয়ে বাগালে থাপ্পড় পড়লো। নুসরাতের উপর জমা হওয়া এতক্ষণের রাগ সামান্য কমলো না। অতঃপর আবারও রুম কাঁপিয়ে আরেকটা থাপ্পড় পড়লো ডান গালে। নুসরাত বা হাতে বা গাল চেপে ধরলো নিজের গাল বাঁচানোর জন্য। আরো সেদিকে চোখ বুলিয়ে নিয়ে আবারও ডান গালে বাজিয়ে আরেকটা থাপ্পড় বসালো। নুসরাতের দু গালে দু হাত চেপে রাগে চিৎকার করে উঠলো, তোকে আমি ডিভোর্স দেবো কুত্তা। তোর মতো পাঠার সাথে সংসার আমি করব না। তোকে আমি বিয়ে করব না। তোর সংসার তুই কর। তোর সাথে আমি থাকবো না। তুই পাঠা পাঠা পাঠা। নুসরাত এক হাত চেপে ধরা গাল ছেড়ে নিজের পকেট থেকে ছুরি বের করলো। সেটা চালাতেই যাবে তার পূর্বে আরেকটা বাজিয়ে থাপ্পড় পড়লো। চোখে অন্ধকার দেখলো মেয়েটা। এবারে থাপ্পড়টা এত জোরালো ছিল নুসরাতের কান লেগে এসেছে একদম। নুসরাত চোখের পাপড়ি ঝাপটে শক্ত হাতে ছুরি মুঠোয় পুরে তা আরুষের বুকের ভেতর চালাতে যাবে। তার আগে আরুষ তার হাত মুচড়ে ধরলো। তা ঘুরিয়ে নিয়ে নুসরাতের পিঠের মধ্যে চেপে ধরলো। হিসিয়ে পুরো ঠোঁট দিয়ে অস্পষ্ট সুরে বলে উঠল, তুই সংসার করবি, তোর বাপ সংসার করবে, তোর 14 গোষ্ঠী সংসার করবে। তাছাড়া এই ছুরি ছুরি খেলা অনেক দেখিয়েছিস, আমিও দেখেছি। আক্রমণের পন্থা পরিবর্তন কর, সব পুরনো হয়ে গেছে। এই দেখ আমার চোখ ধাঁধিয়ে গিয়েছে এখন এসব দেখতে দেখতে। নুসরাত হাত চালাতে না পেরে রাগে চিৎকার করে উঠল। আরুষের হাতের কবল থেকে নিজের হাত ছাড়ানোর ব্যথা প্রচেষ্টা করলো। বা হাত দিয়ে আরুষকে খামচি দিবে সেটা আরুষের রাগ বাড়িয়ে দিল আরো বেশি। নুসরাতের দু হাত এক হাতের সাহায্যে পিঠের কাছে পেঁচিয়ে নিল। তারপর মুচড়ে ধরলো। হাত মুচড়ানোর জন্য দু হাত ব্যথায় ঝিনঝিন করে উঠলো। আরুষের দিক থেকে তবুও নুসরাতের খ্যাপাটে দৃষ্টি সরলো না। রাগে কিরমিরিয়ে উঠে বলল, করবো না আমি তোর সংসার। বিয়ে করব না আমি তোকে। তোকে ডিভোর্স দিয়ে আমি আরেকটা বিয়ে করব। কথায় কথায় তুই আমাকে চড় থাপ্পড় মারিস। আরুষ দন্তকপাটি চেপে ধরলো একটার সাথে অন্যটা। দাঁতের সাথে দাঁত পিষিয়ে হিসিয়ে বলে উঠল, নুসরাত নাসির, লিসেন কেয়ারফুলি। ইউ আর অনলি মাইন। আই সোয়ার আমাকে ছাড়া দ্বিতীয় কাউকে নিজের জীবনের সাথে জড়ানোর কথা ভাবলেও তোমাকে আমি নিজ হাতে মেরে ফেলবো। নুসরাত চোখ বন্ধ করে শ্বাস ফেললো শব্দ করে। জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো করলো হলো না। কালো মণিগুল চোখগুলো জল করে উঠলো। আরুষের দিকে তাকিয়ে ক্ষিপ্ততার সাথে আওড়ালো, আমি আপনাকে ডিভোর্স দিব, এটাই আমার শেষ কথা। আরুষ নাকের মধ্যে নিজের বাঁ হাত ঘষলো। আজ একটু বেশি জ্বালাপোড়া করছে এই বুলশিটটা। নুসরাতকে ঠেলে পিছনে নিয়ে গেল, যতক্ষণ পর্যন্ত পিঠ না ঠেকে যায় টেবিলের সাথে। পিঠ টেবিলে ঠেকতেই নুসরাত মাথা তুলে উপরে তাকালো। আরো শক্ত হাতে তার থুতনি চেপে ধরলো। কণ্ঠ খাদে নামিয়ে কড়মড় করে বলে উঠলো, নুসরাত নাসির, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো আজ আমি যে তোমায় মারিনি। আমাকে রাগিও না। নুসরাত চাপা ক্লেশ ভেতরে চেপে চিৎকার করে বলে উঠল, আপনিও আমাকে রাগাবেন না। কথায় কথায় গায়ে হাত দেন কেন আপনি? আমি আপনার নামে নারী নির্যাতন মামলা করব।
নুসরাত অতিরিক্ত রাগে গলার কাছের কান্না দলা পাকালো। আরুষ নুসরাতের চোখে চোখ রেখে হাত ছেড়ে দিল। নিজের দের ভেতরের দূরত্ব মেটানোর পূর্বে নুসরাত হাত ঘুরিয়ে এনে আরুষের গালে থাপ্পড় মারতে নিল। আরুষ সামান্য বিরক্ত হলো এতে। কি থাপ্পড় থাপ্পড় খেলা শুরু করেছে এই বেয়াদব মহিলা! আরুষ চাইলে এই মহিলাকে এক হাত দিয়ে তুলে আছাড় মারতে পারবে। কাকে সে তেজ দেখায় এই ছোট্ট শরীর নিয়ে! নুসরাতের দ্রুত বেগে আসা হাতটা থেমে গেল আরুষের বলিষ্ঠ হাতের পিষ্টনে। আরুষ ভুরু নাচিয়ে আওড়ালো, নুসরাত নাসির, ইউ আর সো মিন। এতক্ষণ ধরে কি ক্লাস করালাম? নিজের টসটসে গালগুলোকে কেন থাপ্পড় খাওয়াতে উঠে পড়ে লেগেছো? এত যদি আমার হাতের মার খেতে ভালোবাসো তাহলে প্রথমেই বলে দিতে, আমি না হয় নিজ দায়িত্বে এর ব্যবস্থা করে দিতাম। পরপর বাজিয়ে দুটো থাপ্পড় পড়লো নুসরাতের গালে। নুসরাত চোখ কুঞ্চিত করে আরুষের পানে চাইতে আরুষ তার থুতনিতে বল প্রয়োগ করে চেপে ধরলো। প্রখর দৃষ্টি নিক্ষেপ করে এক হাতে কোমর পেঁচিয়ে তুলে বসালো টেবিলের উপর। ধারালো কণ্ঠে পুরুষালী পুরো ঠোঁট দিয়ে সতর্কবাণী উচ্চারিত হলো, এই ছোট শরীরে এত তেজ আসে কোথা থেকে? আছাড় মেরে সব তেজ বের করে দেবো বেয়াদব, বেশি লাফালাফি করবা না। পা দুটো কেটে ঝুলিয়ে রেখে দেবো অসভ্য মহিলা। দুপুর 2টা বেজে 18 মিনিট। আরুষের মোবাইলে কল আসলো আননোন নাম্বার থেকে। আরুষ ফোন পিক করে না আননোন নাম্বার হলে, কিন্তু আজ কি মনে করে কল পিক করলো। ফোন কানে লাগিয়ে হ্যালো বলার পূর্বে ওপাশ থেকে গমগমে সুরে কর্কশ আওয়াজে কেউ বলে উঠলো, সৈয়দ আরশ হেলাল, একটু পুলিশ স্টেশনে এসে হাজিরা দিয়ে যান। আপনার স্ত্রী আপনার নামে নারী নির্যাতন কেস করেছেন।